এই বৃষ্টি ঘেরা পরিবেশ উপভোগ করার জন্য আরও অনেক পদ্ধতি আছে। এই ধরো কোনো বিশাল সাজসজ্জায় ঘেরা রেস্টুরেন্ট কিংবা রুমে কোনো আর্টিফিশিয়াল লাইট জ্বালিয়ে। কিন্তু কয়জন একটা পরিত্যক্ত টিনের ঘরে পুরোনো জানলার সামনে বসে একটা সাধারণ 10 টাকায় কেনা মোমবাতির হলুদ আলোয় 2 কাপ ধোয়া ওঠা চা হাতে গল্পগুজব করতে করতে ঝুম বৃষ্টি আর মেঘাচ্ছন্ন আকাশ দেখবে। আর আমি আমি তো আগেই বলেছি, আমার ইচ্ছেগুলো ভীষণ অদ্ভুত, সবার থেকে আলাদা। বুঝলেন বেগম সাহেবা? তুর্কি অপলক চোখে আদনানের দিকে তাকিয়ে আছে। আদনান কথা শেষ করে তুর্কির দিকে দৃষ্টি স্থির করে। দুইজনের হাতে থাকা চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। বাইরে ঝুম বৃষ্টি আর বজ্রপাত। মাঝে মাঝে বাতাস এসে দোলা দিয়ে যাচ্ছে আগুনের শিখাকে। দুজনের দৃষ্টি সংযোগ হলে তুর্কি মুখ আরেকটু বাড়িয়ে আদনানের চোখে ফু দেয়। আদনান চোখ বন্ধ করে ফেলে। তুর্কি ঠোঁট টিপে হাসে। আদনান চোখ খুলে তুর্কির চায়ের কাপের দিকে ইশারা করে বলে, ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর নিচেরটা পান করার জন্য ঠোঁট বরাবর তোলে। আদনান মৃদু হেসে মাথা নাড়ায়। ঠোঁটের কাছে কাপ নিতে গেলে তুর্কি নিজের কাপ নিয়ে আদনানের কাপে টোকা লাগায়। আদনান ভ্রুতে ভাঁজ ফেলে ওর দিকে তাকায়। তুর্কি চোখ টিপে বলে, এভাবে খেতে হয়, অসভ্য লোক, রোমান্টিকতা তো কিচ্ছু জানেন না। আদনান ঠোঁটের হাসি দীর্ঘ করে চায়ের কাপে চুমুক দেয়। তুর্কিও মৃদু হেসে চায়ের কাপে চুমুক দেয়। মুহূর্তটা ভীষণ সুন্দর। তুর্কি আগে কখনো এইরকম কোনো মুহূর্ত কোথায় দেখেছে কিংবা শুনেছে কিনা ওর জানা নেই। টিনের চালে এই ঝুমঝুম শব্দ, সাথে বিশাল পুরনো জানালার সামনে বসে ধোয়া ওঠা চা পান, মাঝে মাঝে দমকা হাওয়া আর ভারী বর্ষণ। আচ্ছা, সোফিয়ার তো বয়ফ্রেন্ড আছে, ওরা কি একইভাবে কখনো বৃষ্টি বিলাস করেছে? দুজন মৌন থেকে বৃষ্টি দেখতে দেখতে চা শেষ করে। শুধু টিনের চালে বৃষ্টির শব্দ আর বজ্রপাতের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। তুর্কি চা শেষ করে উঠে দাঁড়ায়। মোমবাতির পাশে এক হাত রেখে আরেক হাত দিয়ে বৃষ্টি স্পর্শ করে। হাতের তালুতে বৃষ্টি সংগ্রহ করে এরপর ঘাড় ঘুরিয়ে আদনানের উদ্দেশ্যে বলে, স্যার, হুম। উঠুন, আমার হাতে নিচে হাত পাতুন। আদনান চায়ের কাপ রেখে উঠে তুর্কির পাশে দাঁড়ায়। তুর্কি ইশারা করে তুর্কির হাতের নিচে হাত দিতে। আদনান সোজা করে হাত পাতে। তুর্কি ভ্রুকুচকে বলে, আরে আমি যেভাবে করেছি এভাবে করুন না। আদনান ওর হাত তুর্কির হাতের মতো করে। তুর্কি ওর হাতে সংগ্রহ করা বৃষ্টির পানি আদনানের হাতে ঠেলে দেয়। আদনানও ওর হাতে পড়া পানি হাত কাত করে ফেলে দেয়। তুর্কি ভ্রুকুচকে হতাশ কণ্ঠে বলে, আরে আপনি ফেললেন কেন? আমি আবার আপনার হাতে নিচে হাত দিতাম, এভাবে এক সময় পানি পড়ে যেত। আপনি রোমান্টিক কিচ্ছু বোঝেন না, ট্রেনিং করাতে চাই তাও শিখতে চান না। আদনান ভ্রু কুঁচকে বলে। আমাকে তোমার আনরোমান্টিক মনে হয়? তুর্কি মুখ বাঁকিয়ে কিছু পানি সংগ্রহ করে আদনানের দিকে ছিটিয়ে দেয়। এরপর বলে, মনে হওয়ার কি আছে, আপনি তো আলট্রা প্রোম্যাক্স রোমান্টিক। আদনান মোমবাতি হাতে নেয়। তুর্কি আবারও এক হাত বাইরে দেয়। আদনান ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেয়। পুরো ঘর অন্ধকারে ঢেকে যায়। তুর্কি কিঞ্চিত ভয় পেয়ে যায়। ও ঢোক গিলে হাত ভেতরে আনে। ওর বুক ধুকপুক করে ওঠে। আদনান হাতের মোমবাতি জায়গা মতো রেখে অন্ধকারে তুর্কির দিকে তাকায়। আকাশে বিদ্যুৎ চমকে উঠলে সেই আলোয় আদনানের দৃষ্টি দেখে আরও ভয় পায়। ওর কণ্ঠ কাঁপে। গলার স্বর দিয়ে কোনো কথা বের হয় না। আদনান এক পা এগোলে তুর্কি এক পা পিছয়। আদনান তুর্কির দিকে বাম হাত বাড়িয়ে দেয়। ঘাড় কিঞ্চিত বাঁকিয়ে বলে, তোমার তো ভীষণ সাহস, তাহলে আমার বাড়ি দেওয়া হাতে হাত রাখো। তুর্কি ভয় ঢোক গিলে। আদনান মৃদু হেসে আবারও বলে, কি বেগম সাহেবা, ভয় পেয়ে গেলে? আমি জানি তুমি ভীত নয়, তাহলে তুর্কি সাহস করে তুর্কি সাহস সঞ্চার করে ওর কাপা ডান হাত আদনানের হাতে তালুতে রাখে। আদনান হাত মুঠো করে, ওর হাত শক্ত করে ধরে। তুর্কির ভয়ে কেঁপে ওঠে। বুকের ভেতরে থাকা যন্ত্রটি ভীষণ শব্দ তুলতে থাকে। আদনান ওর হাত টেনে উল্টো ঘুরে ছুটতে থাকে। তুর্কি হতবাক হয়ে যায়। তুর্কিও ওর তালে তালে তাল দিয়ে ছুটতে থাকে। ওরা একসাথে দৌড়ে ঘর থেকে বের হয়। ছাদের ঠিক মাঝখানে গিয়ে আদনান তুর্কির বাম হাতও ধরে। দুজন দুজনের হাত ধরে মাঝে কিঞ্চিত ফাঁকা জায়গা রেখে দুজনে দুই দিকে হেলে আকাশে মুখী হয়। ভারী বর্ষণ ওদের দুজনকে ভিজিয়ে দেয়। দুজন চোখ বন্ধ করে থাকে। টুপটুপ বৃষ্টি ওদের মুখে পড়ে। ধীরে ধীরে পুরোপুরি ভিজে যেতে থাকে। তুর্কি ঠোঁটের মৃদু হাসি নিয়ে এই অনাকাঙ্ক্ষিত অপরূপ মুহূর্ত অনুভব করে। ওর লম্বা চুল বাতাসের দরুন উঠতেও থাকে। ওর ধারণার বাইরে ছিল এই মুহূর্ত। বজ্রপাতের আওয়াজ তুলে তুর্কি ভয়ে বলে চিৎকার করে ওঠে। আদনান ওকে একটানে নিজের সাথে
মিশিয়ে নেয়। তুর্কি আদনানের বুকে চোখ মুখ খিচে থাকে। বজ্রপাতের আওয়াজ শেষ হলে তুর্কি পিটপিট করে চোখ খুলে আদনানের বুক থেকে মুখ উঁচু করে আদনানের মুখের দিকে তাকায়। আদনান মুখ থেকে পানি পড়ছে। পরিবেশ অন্ধকার, সাথে ভারী বর্ষণ, সাথে মাঝে মাঝে বয়ে যাওয়া দমকা হাওয়া। এই অন্ধকারের মধ্যেও আদনানের দিকে তাকিয়ে থাকে। আদনান মৃদু হেসে বলে, ভয় পেও না, আমি থাকতে অন্য কিছুতে ভয় পাওয়া তোমাকে সাজে না। তুর্কি বোকা বোকা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। আদনান তুর্কির বাম হাত ছেড়ে দেয়, ডান হাত উপরে উঠিয়ে ওকে ঘোরাতে থাকে। তুর্কির ভেজা চুল ওড়না ঘোড়ার তালে তালে ঘুরতে থাকে। দুজনের মনে এক অন্যরকম অনুভূতি সঞ্চয় হয়। আদনান তুর্কিকে ঘোরাতে ঘোরাতে বলে, বিয়ে জিনিসটা খুব পবিত্র বন্ধন বেগম সাহেবা, ভীষণ সুন্দর স্নিগ্ধ একটা জিনিস, যেখানে প্রতিটি মুহূর্তে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, সংযম, আস্থা, বিশ্বাস আর একে অপরের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি হয়। কিন্তু একটা মেয়ের একটা অচেনা ছেলেকে নিজের মতো করে বুঝতে, চিনতে, আপন করে নিতে অনেক টাইম লাগে। তাই যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার মতো করে না বুঝছো, না চিনতে পারছো, আপন করে নিতে না পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি যা ভাবছো তা হবে না। শুধু জমিয়ে ঝাল টক মিষ্টি প্রেম করে যাব। তুর্কি চোখ বন্ধ করে ফেলে। আল্লাহ, ওর মাইন্ডটা এত খারাপ কেন হয়েছে? আর হলেও এই লোকটা ধরল কিভাবে? তুর্কির চোখ পিটপিট করে খুলে আমতা আমতা করে বলে, কিছুই ভাবিনি আমি। সত্যি? তুর্কি আদনানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে মুখ বাঁকিয়ে বলে। ঘোড়ার ডিম ভেবেছে, অশুভ মার্কা খারাপ লোক। এই বলে ছুটে ছাদ থেকে বেরিয়ে যায়। আদনান মুচকি হেসে ওরে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, দুই হাত দিয়ে মুখের পানি মুছে। তুর্কি ছাদের সিঁড়ি পেরিয়ে ঠোঁটে হাসি বিদ্যমান রেখে ছুটে চলে ঘরের দিকে। তুর্কি ফ্রেশ হয়ে নিচে নামে। হুমায়রা নিচে খাবারের টেবিল সাজাচ্ছে। তুর্কিকে নিচে নামতে দেখে হেসে বলে, কিরে মা, এতক্ষণ কই ছিলি? আয় এই দিক। তুর্কি নিচে নেমে হুমায়রাকে পেছন থেকে জড়িয়ে ধরে। হুমায়রা ভ্রু কুচকে বলে, কিরে, শরীর ঠান্ডা কেন? এ রাতে গোসল করছিস? তুর্কি কি বলবে ভেবে না পেয়ে আমতা আমতা করে বলে। না, ওই যে বৃষ্টিতে একটু ভিজেছি। হুমায়রা তুর্কিকে ঘুরিয়ে চেয়ারে বসায়। নিজের শাড়ির আঁচল দিয়ে ওর চুল মুছতে থাকে। উপর থেকে আতানি দৃশ্য দেখে অবাক হয়। পরপরই চমৎকার করে হেসে নিচে নামে। একটু হিংসাত্মক কণ্ঠে বলে, মা, আমার চুলও ভেজা, আমার চুলও মুছে দাও। তুর্কি মুখ বাঁকিয়ে মিনমিন করে বলে, দূরে সরুন, এতদিন আপনার মা ছিল, এখন শুধু এটা আমার মা। সব আদর আমি একা খাবো। হুমায়রা তুর্কির তালে তাল মিলিয়ে বলে, হ্যাঁ, এতদিন তোর মা ছিলাম, এখন ওর মা, তাই দূরে সত্তরা। মানে ছেলে বউ পেয়ে এখন আমাকে ভুলে যাবে? উপরে থেকে রেজওয়ান নামতে নামতে বলে, মাতাশ্রী, এটা ঠিক না। তুমি তোমার বড় ছেলের বউ পেয়ে আমাকে ভুলে যেতে পারো না। আমারও চুল ভেজা, মুছে দাও। মুজাহিদ বিদ্রোহী কণ্ঠে বলে, বাপের ভাই, তোমাকে আমি ছাড়বো না। তুমি আমাকে বৃষ্টিতে ভিজিয়েছ। রেজওয়ান মুজাহিদকে ধরতে গেলে মুজাহিদ ছুটে বলে, আরে ভাই, কেন বুঝছেন না আমি বিবাহিত? বিয়ে হয়ে গেছে আমার। আজ কলেজে আসার পর একটা ছেলে তুর্কিকে প্রপোজ করেছে। ছেলেটা অনেকক্ষণ যাবত ওকে বলে চলেছে সে নাকি অনেক দিন ধরে ওকে পছন্দ করে। আরে ভাই, আপনার সাথে মিথ্যে বলে আমার লাভটা কি আছে বলেন তো? ঠিক আছে, আদনান স্যারকে চেনেন না? উনি হচ্ছেন আমার হাজবেন্ড। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে আসুন। এরপর সোফিয়ার উদ্দেশ্যে বলে, দোস্ত আয় তো। বাহ দোস্ত, তোর অ্যাক্টিং কিন্তু সেই ছিল। ছেলেটাকে ভাগাতে তোর অপছন্দের স্যারের নাম বললি। কত না বলতি অসহ্য লাগে স্যারকে, বুড়ো স্যার। দেখলি তো, তুইও শেষমেশ স্যারকে পছন্দ করতে শুরু করলি। তুর্কি দীর্ঘশ্বাস ফেলে। সোফিয়াকে বলবে বলবে করে আর বলা হয়নি। ঘোড়ার মাথা পছন্দ করি। আরে করস, তাই তো স্যারের নাম বললি। আরে ভাই, সত্যি স্যারের সাথে আমার বিয়ে হয়েছে। তুর্কির মাথা বিস্ময়ে তুর্কির কথা বিস্ময় দৃষ্টি নিয়ে তাকায় সোফিয়া। অবাক কণ্ঠে বলে, মানে? তোকে সব বলছি, দাঁড়া। তুই আর কথাই বলিস না, হারামি, যা সর। এই বলে সোফিয়া হাঁটতে শুরু করে। তুর্কি ওর পেছন পেছন আসতে আসতে বলে, দোস্ত দোস্ত, শোন আগে আমার কথা। রাগ করিস না তাহলে। কি আসলে তোর বিয়ে হয়েছে? তাও আবার আদনান স্যারের সাথে? আর সেই খবর এতদিন পর আমি জানতে পারলাম। দোস্ত শোন, বিয়েটা জাদু করে হয়েছে।
সেই জন্যই তোকে বলতে পারিনি, প্লিজ রাগ করিস না। সোফিয়া ভ্রু কুচকে জিজ্ঞেস করে। জাদু করে মানে? আরে বিয়েটা লাভ ম্যারেজও না, আবার অ্যারেঞ্জ ম্যারেজও না। ওই অশুভ ফাজিল লোকটা আমার মাকে জাদু করে বশ করে আমাকে তুলে নিয়ে গেছে। আমি নিজেই তো জানি না ওই লোকের সাথে আমার বিয়ে। বিয়ের রাতে প্রথম দেখে তো আঁতকে উঠেছিলাম, ভেবেছি তোকে বলবো, কিন্তু পরে আর বলা হয়নি। আই এম সরি। মিথ্যে বলার জায়গা পাস না? তুই জানতিস তার আমার ভালো লাগে, তারপরও কিভাবে পারলি এটা? সোফিয়া দুই হাত বুকে ভাঁজ করে অন্যদিকে তাকায়। ও ভেবেছে আদনান স্যার তো বরাবরই কলেজে জনপ্রিয়, হয়তো তুর্কিরও স্যারকে ভালো লাগে তাই ছেলেটাকে ভাগাতেই কথা বলেছে। কিন্তু একটু আগে তুর্কির কাছ থেকে জানতে পেরেছে কোনো এক জাদুমন্ত্রের জন্য ওদের বিয়েটা হয়েছে। মানে আজগুবি কথার একটা লিমিট থাকে। স্যারের বয়ে গেছে ওকে বিয়ে করতে। দোস্ত, এমন করিস না। ছোটবেলা থেকে তোর সাথে সংসার করে আসছি, আর এত বড় একটা ঘটনা আমার কাছ থেকে লুকিয়ে গেলি তোর? দোস্ত, ওই অশুভ লোকটা আমার তাকে কোনোদিনও পছন্দ না। সবসময় আমাদের মধ্যে ঝামেলা বেঁধেই থাকে। বিয়েটা কেন করলি?